শুভ সকাল। শোনা যাচ্ছে আমাকে? সুরমা আক্তার, সৈয়দা সুরমা আক্তার, রোল 118। শোনা যাচ্ছে? জি স্যার। জাভেদ মিয়া, জাভেদ মিয়া প্রেজেন্ট আছে? হ্যালো হ্যালো, Yes, sir. শোনা যাচ্ছে কিনা আমাকে? জি স্যার। তোমরা সবাই কি ভালো আছো? জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন? হ্যালো, আমি কি আরম্ভ করব? জি স্যার, শুরু শোনা করুন। যাচ্ছে কিনা? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মেকানিক্যাল ব্যাপার তো বুঝতে পারছি না কি শোনা যাচ্ছে কিনা। তোমাদের যদি রেসপন্স, মাঝে মধ্যে রেসপন্স করতে হবে, যদি কোনো সমস্যা হয় রেসপন্স করতে হবে তোমাদের। আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে অনেকদিন পর তোমাদের সাথে আমার ক্লাস। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এন্ডোক্রাইন সিস্টেম। আমাদের ব্রেস্ট এন্ড এন্ডোক্রাইন সিস্টেম আমাদের টপিকস ছিল। আমরা ব্রেস্টটা মোটামুটি শেষ করে দিচ্ছি, এখন আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। তোমরা জানো এন্ডোক্রাইন সিস্টেম কম্প্রাইজেস কি? থাইরয়েড এন্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আমাদের অনেক কিছু আছে, কিন্তু আমরা সার্জিক্যালি যে জিনিসগুলো আমরা পড়াশোনা করব, থাইরয়েড এন্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, adrenal gland and other abdominal endocrine disorders. Other abdominal pancreas কি আছে, endocrine gland কি আছে, pancreas কি আছে, আইরেসো ল্যাঙ্গার আছে, ইনসুলিন সিক্রেশন হচ্ছে, আর কিছু তোমার নিউরোএন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে অ্যাবডোমিনে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো বডিতে, ইজ থাইরয়েড। থাইরয়েড নিয়ে আলোচনার আগে আমরা থাইরয়েড কোন জায়গায় থাকতেছে? নেকে। এবং প্রায় সময় একটা কোয়েশ্চেন থাকে অনেক সময়, যে সিনারিও দিয়ে থাকে তোমার মিড লাইন নেক সোয়েলিং অথবা ল্যাটারাল নেক সোয়েলিং দিয়ে, এরকম একটা সিনারিও যেটা দেয় যে সোয়েলিং ইন দা anterolateral aspect of the neck with others ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে। তাহলে প্রথম যেটা মিড লাইন নেক সোয়েলিং কিছু ডিডি জানতে হবে আমাকে, এবং ল্যাটারাল নেক সোয়েলিং এর কিছু ডিডি আমাকে জানতে হবে। এটা পরীক্ষাতে প্রশ্ন করা হয়, এবং তোমাকে অনেক সময় রিটেনও কোয়েশ্চেন থাকে তোমার এগুলোর উপর। তাহলে যদি মিড লাইন নেক সোয়েলিং বা ল্যাটারাল নেক সোয়েলিং, কি নেক সোয়েলিং আছে তোমার ইয়েতে, ল্যাটারাল নেক সোয়েলিং। ফার্স্ট কি সবচেয়ে কমনেস্ট নেক সোয়েলিং কি, ল্যাটারাল নেক সোয়েলিং কি? একদম বলতে পারবা কিনা? হোয়াট ইজ দ্য কমনেস্ট ল্যাটারাল নেক সোয়েলিং? সবচেয়ে কমনেস্ট ল্যাটারাল নেক সোয়েলিং হলো তোমার লিম্ফ নোডস। নেক্সট ওয়ান হলো তোমার থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কয়টা? এরপরে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, এরপরে গিয়া তোমার টেল অফ দা প্যারোটিড। অনেক সময় প্যারোটিড গ্ল্যান্ডের তোমার ইয়ে যেটা টেল যেটা, সেটা সাধারণত ইয়েতে থাকে, ফেসে থাকে, কিন্তু অনেক সময় এইদিকে টেল এইদিকে বড় হইতে পারে। ভেসেলস কি আছে? ভেসেল তোমার সলিড টিউমার কি আছে ভেসেলের? ক্যারোটিড বডি টিউমার, ক্যারোটিডটা অ্যাঙ্গেলে থাকে। নার্ভ থেকে আসতে পারে, নিউরোফাইব্রোমা আসতে পারে, সোয়ানোমা আসতে পারে, সাবকিউটেনাস কেটে লাইপোমা হইতে পারে। আর অনেক সময় বোনি সোয়েলিং ল্যাটারাল ইয়েতে তোমার সার্ভাইকাল লিভ, অনেকে সার্ভাইকাল লিভ থাকে, এটা তোমার ল্যাটারাল নেক সোয়েলিং হিসেবে প্রেজেন্ট করতে পারে। সিস্টিক কি ল্যাটারাল নেক সোয়েলিং আছে? তোমার লেরিঞ্জোসিল হইতে পারে, এরপর তোমার ব্রাঙ্কিয়াল সিস্ট, ভেরি কমন ব্রাঙ্কিয়াল সিস্ট, সিস্টিক হাইগ্লোমা, সিবাসিয়াস সিস্ট, কোল্ড অ্যাবসেস, এগুলো অনেক সময় তোমার ল্যাটারাল নেক সোয়েলিং হিসেবে প্রেজেন্ট করতে পারে। এরপর তোমার মিড লাইন নেক সোয়েলিং কি আছে? সিস্টিক কি আছে? সিস্টিক হলে তোমার থাইরোগ্লোসাল সিস্ট, মিড লাইন সবচেয়ে কমন। থাইরোগ্লোসাল সিস্ট, ডার্ময়েড সিস্ট, সাবহাইওয়েড বার্সা, সিবাসিয়াস সিস্ট, মে প্রেজেন্ট উইথ কোল্ড অ্যাবসেস নিয়ে আসতে পারে। আর সলিড কি হলে তোমার থাইরয়েড গ্ল্যান্ড,
থাইরয়েড গ্ল্যান্ডে ইসমাস থেকে যদি কোনো নডিউল আসে অথবা তোমার মিডিয়ান ইকটোপিক থাইরয়েড টিস্যু যদি থাকে আর লাইফোমা থাকতে পারে, অনেক সময় তোমার মিড লাইনে পিটাকিয়াল তোমার লিম্ফ নোড গুলো থাকতে পারে। দিস আর দ্য সলিড টিউমার্স সোয়েলিং অফ দ্য মিড লাইন, সলিড টিউমার্স অফ দ্য নেক। এগুলো তোমার অনেক সময় কোয়েশ্চন থাকে যে হোয়াট আর দ্য নেক সোয়েলিং, অথবা অনেক সময় নেক সোয়েলিং থাকে তোমার মিড লাইন নেক সোয়েলিং, ল্যাটারাল নেক সোয়েলিং। এটা আমরা বাইবাতে জিজ্ঞেস করি, শর্ট কেসে জিজ্ঞেস করি। অনেক সময় তোমার যখন আসে থাইরয়েড থাকে, আমরা যে আদার ডিডি কি থাকে হবে তোমার, তখন তুমি আদার ডিডিজ গুলা বলতে পারবা। অনেক সময় আমাদের মেইন জিনিস আমার থাইরয়েডে সার্জিক্যাল থাইরয়েড ডিজিজ কি কি আছে। একটা এনি তোমার ইয়েতে অর্গানে ফার্স্ট আসছিল অ্যানাটমিক্যাল আর ফাংশনাল ডিজিজ অ্যাবনর্মালিটি। অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি কি কি আছে তোমার? দিস মে বি goiter, this may be nodule, this may be dominant nodule, it may be discrete nodule। এগুলা নিয়ে আমরা তোমার পরবর্তীতে আমরা আলোচনা করবো। হোয়াট ইজ ডমিনেন্ট নডিউল, হোয়াট ইজ ডিসক্রিট নডিউল আমরা আলোচনা করবো। there are some functional abnormalities কি কি আছে? Function may be overactive hyperthyroidism, may be underactive hypothyroidism, এবং বোথ থাকতে পারে। অনেক সময় মেবি there is a তোমার anatomical abnormality as well as functional abnormality, দুইটা একসাথে থাকতে পারে। যেমন টক্সিক নডিউল, patient has a nodule there and the nodule is তোমার টক্সিক, হাইপার ফাংশন, তোমার হাইপার অ্যাক্টিভ নডিউল থাকতে পারে। এবং মেবি গ্যাপস ডিজিজ, অনেক সময় তোমার পেশেন্ট অনেক সময় গ্যাপস ডিজিজ থাকতেছে এবং there is a big goiter in the neck, দুইটা একসাথে থাকতে পারে। তো both there may be anatomical abnormality, there may be functional abnormality, there is both anatomical and functional, দুইটাই একসাথে থাকতেছে। এবং এটা তোমার এই তিনটা ডিজিজ নিয়ে আমরা আমাদের পুরো লেকচার ক্লাস আলোচনা করব। কোন তোমার থাইরয়েড মেইন বা কোনো ইয়ে পড়ানোর আগে অ্যানাটমি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো কোন সার্জারি জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাটমিক ডিটেইলস অফ দ্য অ্যানাটমি, ক্লিনিক্যাল অ্যানাটমি, এই সম্পর্কে আমাদের জানতে হবে। কোনো সার্জিক্যাল তোমার অর্গান সম্পর্কে পড়তে হলে প্রথমে তার সার্জিক্যাল অ্যানাটমি অথবা ক্লিনিক্যাল অ্যানাটমি এটার সম্বন্ধে আমাদের একটা ডিটেইলস ধারণা থাকতে হবে। তোমার থাইরয়েড এটা দেখতেছে, এটা তোমার দুইটা লোব থাকতেছে, এটা বাটারফ্লাই মতো, মাঝখানে একটা ইসমাস দেয়ার, আর অনেক সময় পিরামিডাল লোব থাকতে পারে। ইসমাসের পর একটা পিরামিডাল লোবের চার্ট একটা লোব থাকতে পারে। এবং ইটস অ্যাবাউট 25 to 30 গ্রাম তোমার ওয়েট। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে থাইরয়েডে, তোমাদের এগুলা তোমার জানতে হবে। স্ট্রাকচারের এগুলা কি কি আছে দেখো তো। এখানে কয়েকটা নার্ভ আছে, কিছু ভেসেলস আছে, ভেরি ইম্পর্টেন্ট এগুলা জানার জন্য। এবং কিছু আলাদা থাইরয়েডের সাথে তোমরা জানো কিছু 3-4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে। যখন থাইরয়েড সার্জারি যখন করতে যাবা, এই অ্যানাটমি ডিটেইলস অফ দ্য অ্যানাটমি you should know the details of the anatomy। কারণ তোমাদের এই নাহলে অনেক মরবিডিটি অথবা মর্টালিটি ইজ ডিউ টু দা তোমার ইনজুরি অফ দিস স্ট্রাকচার। উপরে দেখো এখানে কি দেখছে, এই যে একটা জিনিস সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ এন্ড দেয়ার টু ব্রাঞ্চেস, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এখন নিচে দেখো রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, এই তো রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। আরেকটা ইয়েতে আছে, আমি পরে ইয়েতে আসি, এটাতে সবচেয়ে ভালো হবে। দেখো তো রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, লেফট রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, রাইট রিকারেন্ট লেরিঞ্জিয়াল। লেফট রিকারেন্ট লেরিঞ্জিয়াল কি হচ্ছে, তোমার বেগাস নার্ভ থেকে আসতেছে। কোন জায়গা থেকে? দেখো বেগাস নার্ভে এখান থেকে আর্চ অফ দ্য এওর্টা যেটা আছে, আর্চ অফ দ্য এওর্টারে রিকারেন্ট। এটা রিকারেন্ট কেন শব্দ তোমার নামটা হইলো, এটা নিচের দিকে চলে গেছে, আবার এখান থেকে ব্রাঞ্চ দিয়ে আবার উপর দিকে আসতেছে। রিকারেন্ট নিচে গিয়ে পর আর্চ অফ দ্য এওর্টা ঘুরে আবার উপর দিকে আসতেছে। দেখো এখান থেকে এখানে কিন্তু তোমার ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ইয়ে দিয়ে আসতেছে। আর্চ অফ দ্য এওর্টা না গিয়ে তোমার ইয়েতে এখানে কি হচ্ছে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক দিয়ে আসতেছে, এটা ঘুরে আসে। এখানে পুরা লেফট সাইডে আর্চ অফ দ্য এওর্টা ঘুরে আসতেছে। এখানে তোমাদের রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, আর একটা এর আগে যেটা দেখাইছিলাম তোমার কি সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ। এই দুটা নার্ভ ইজ ভেরি ভালনারেবল ডিউরিং থাইরয়েড সার্জারি। থাইরয়েড সার্জারিতে এই দুইটা নার্ভ ইজ ভেরি ভালনারেবল। তোমার এই জন্য এটা অ্যানাটমিক্যাল তোমার ডিটেইলস অ্যানাটমি জানতে হবে, অ্যানাটমিক্যাল কোর্স জানতে হবে। দেখো তো থাইরয়েড ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। আর অনেক সময় থাইরয়েড বা ইমা আর্টারি অনেক সময় থাকে, থাইরয়েড ইমা আর্টারি অনেক সময় ইজ সাপ্লাইড বাই থাইরয়েড বা ইমা। তাহলে
তোমার ইনফ্রোথাইরয়েড আর্টারি যেখানে আছে এখানে এসে তোমার টার্মিনাল ব্রাঞ্চের সাথে রিকাইনেঞ্জিয়াল নার্ভ তোমার এখানে এসে তো রিকাইনেঞ্জিয়াল নার্ভ ইনফ্রোথাইরয়েড আর্টারি রিকাইনেঞ্জিয়াল নার্ভ ইনফ্রোথাইরয়েড আর্টারি যে ব্রাঞ্চ আছে এখানে তোমার রিকাইনথাইরয়েড নার্ভ তোমার কি করতেছে এখানে এসে ঢুকতেছে থাইরয়েড গ্ল্যান্ডের এখানে থাইরয়েড গ্ল্যান্ডের কানেকশনে এই জায়গায় তুমি এখন তোমার ইনফ্রোথাইরয়েড আর্টারি যখন ইয়ে করবা আমরা অলওয়েজ চেষ্টা করি যে টার্মিনাল ইনফ্রোথাইরয়েড আর্টারি শুড বি লাইগেটেড এট দ্য ট্রাঙ্ক থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটু দূরে এখানে লাইগেট করি যাতে এই নার্ভটা ইনজুরি না হয় আর সুপিরিয়র লেরিঞ্জিয়ালে কি করি আমরা যেহেতু খুব তোমার থাইরয়েড এখানে আপার পুলের কাছে এসে সে কি করতেছে এই দিক দিয়া তোমার মিডিয়াল দিকে নার্ভটা মিডিয়াল দিকে সরে আসতেছে এই জন্য আমরা করি কি থাইরয়েড গ্ল্যান্ডের খুব কাছাকাছি সুপিরিয়র থাইরয়েড আর্টারি পেডিকুল বাঁধি আমরা নাইলে তোমার হয় কি নার্ভ ইনজুরি হতে পারে তাহলে এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আমার দরকার যে আমরা এই নার্ভ কোন দিকে যাচ্ছে এবং যখন অপারেশন করতে হবে এই নার্ভ দুটা বিশেষ করে ইনফ্রোথাইরয়েড আর্টারি এবং রিকাইনেঞ্জিয়াল নার্ভ সুন্দর করে ডিসপ্লে করতে হবে তাহলে দ্যাট চান্স অফ তোমার ভোকাল কর্ড প্যারালাইসিস হয়ে যাবে এবং পেশেন্ট মে ডেভেলপ স্ট্রাইডর দুই দিকে কেটে দাও তাহলে স্ট্রাইডর হবে একদিকে কাটলে হয়তো এত ইয়ে হবে না কিন্তু পেশেন্টের তোমার একটু হালকা রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে সুপিরিয়র লেঞ্জিয়াল নার্ভ যদি তুমি কেটে দাও বা এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেঞ্জিয়াল নার্ভ যদি কেটে দাও তাহলে এটা তোমার ইট ইজ এ ভেরি তোমার ইয়ের জন্য যারা প্রফেশনাল গায়ক তোমার টোনটা যেটা তোমার টোনটা নষ্ট হয়ে যাবে এবং ইট ইজ তোমার সিগনিফিক্যান্ট মরবিডিটি স্পেশালি ইন টিচার্স যারা সিঙ্গার্স তাদের জন্য খুব সমস্যা হবে সুপিরিয়র লেঞ্জিয়াল নার্ভ কাটা যারা স্পেশালি যারা তাদের প্রফেশন টিচিং যাদের প্রফেশন সিঙ্গিং তাদের তোমার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে তাদের জন্য এটা তোমার সিগনিফিক্যান্ট মরবিডিটি আদার্স লিগে তোমার প্যারাথাইরয়েড একটা সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইনফিরিয়র তোমার থাইরয়েড যদি আর্টারি যদি তুমি অনেক সময় ইয়েতে করে দাও ট্রাঙ্কে যদি বেঁধে দাও অনেক সময় কি হবে দেয়ার ইজ চান্স অফ তোমার ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি টু হাইপোক্সিয়া টু বোথ ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় এই জন্য ইনফিরিয়র থাইরয়েড আর্টারি তোমার যখন এখানে তোমার লাইগেশন করবে এটা বুঝাশোনা করতে হবে যাতে আমার এই দুইটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের তোমার ইস্টেমিয়া ডেভেলপ না করে তাহলে এই অ্যানাটমিটা আমার ডিটেইলস অফ দ্য অ্যানাটমি ইজ রিকোয়ার্ড টু ডু সেফ সার্জারি এবং তোমার অ্যানাটমিক্যাল ইয়েও জানতে হবে দেখো তুমি এখানে কোনো দুইটা গ্ল্যান্ডের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে না দেখো এই গ্ল্যান্ডটা অনেক তোমার দ্যাট ইজ গোয়েটার এই গ্ল্যান্ডটা একটু মোটামুটি তাও নর্মাল এটাও ইয়ে আছে দিস গ্ল্যান্ড ইজ লার্জ ইন সাইজ দ্য পেশেন্ট ডেভেলপ গোয়েটার তো অ্যানাটমিক্যাল ইয়ে জানতে হলে যে এখানে দেখো এই এটা গোয়েটার দুই গ্ল্যান্ডটা কি কোন জায়গায় আছে এবং দ্যাট ইজ এ পেশেন্ট ডেভেলপ গোয়েটার এবং এজ ওয়েল এজ এটা ডিফিউজ গোয়েটার কেন কোনো নডুলারিটি দেখা যাচ্ছে না আইতে কোনো সাইন চোখে আর কোনো কিছু দেখা যাচ্ছে কিনা এর গোয়েটার এবং চোখের ইয়ে দেখে আমরা কোনো ডায়াগনোস করতে পারি কিনা কি হইতে পারে হ্যাঁ নীলময়ূরী চৌধুরী বলতো কি হইতে পারে হ্যালো নীলময়ূরী চৌধুরী এটা বলো দেখে কিছু মনে হচ্ছে কিনা তোমার আসনি নীলময়ূরী চৌধুরী রোল 38 জি স্যার কি মনে হচ্ছে কত দেখি এটা দেখে তোমার এই নেকের এই সোয়েলিং দেখে তোমার কি মনে হচ্ছে কি হইতে পারে এটা কি শুধু অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি না আরো বোথ দুইটাই আছে না শুধু অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি দেখো তার তোমার থাইরয়েড ডিফিউজ থাইরয়েড সেলে কোনো নোডুলারিটি দেখা যাচ্ছে না আইতে কিছু দেখা যাচ্ছে না কেউ বলতে পারবা কিনা এনিওয়ান স্যার প্রোট্রুডেড এক্সোপথ্যালমাস হ্যাঁ এক্সোপথ্যালমাস আছে তাহলে কি হইতে পারে এটা টক্সিক নোডুলার গোইটার হ্যাঁ টক্সিক নোডুলার গোইটার টক্সিক গোইটার টক্সিক এটা সম্ভবত ডিফিউজ বা টক্সিক নোডুলার গোইটার হলে তোমার মেবি নডিউল দেখা যাচ্ছে না এখানে মনে হচ্ছে দুইটা গ্ল্যান্ডই ডিফিউজলি এনলার্জ না
কোনো নডিউল দেখা যাচ্ছে না, তাহলে তাহলে মেবি এ গ্রাফস এক্সোথ্যালমাস উইথ নডিউল। তাহলে ক্লিনিক্যালি অনেক সময় আমরা একটা কোরিলেট করি যে তার একটা দেয়ার ইজ এ গোয়েটার, তার যদি কিছু ফাংশনাল অ্যাবনর্মালিটি থাকে, আমরা এটা সিম্পল গোয়েটার না টক্সিক গোয়েটার না মাল্টিনোডুলার গোয়েটার, আমরা এটা তোমার অনেক সময় এভাবে ক্লিনিক্যালি কোরিলেট করি। আচ্ছা, এখন আসো আমরা অ্যানাটমি শেষ করার পর আমরা একটু হালকা একটা ফিজিওলজি। তো থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন রিলিজ হয়? থাইরয়েড হরমোন গ্ল্যান্ড থেকে তোমরা জানো T3 T4, আরেকটা হরমোন রিলিজ হয়, আরেকটা কি রিলিজ হয়? কে বলছিল যে একটু আগে আরেকটা কি রিলিজ হয়? ক্যালসিটোনিন। এক্স্যাক্টলি, ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন ফ্রম দা প্যারাফলিকুলার সেল, আর ফলিকুলার সেল থেকে আসতেছে তোমার T3 and T4। এবং একটা জিনিস T3 সবচেয়ে তোমার সার্কুলেশনের সবচেয়ে অ্যাক্টিভ হরমোন ইজ T3, সবচেয়ে, এবং সার্কুলেশনে ইয়েও বেশি, তোমার অ্যামাউন্টও বেশি, T4 কম। কিন্তু আরেকটা জিনিস মনে রাখবা, 90% হরমোন তোমার ইয়ে থেকে সিক্রেট, থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেট হচ্ছে তোমার T4, আর 10% হচ্ছে তোমার T3। সার্কুলেটিং যত বাকি যে হরমোন যেগুলো এটা আসছে কই থেকে? ইট ইজ ফ্রম দ্য পেরিফেরালি, ইজ ডিরাইভড ফ্রম দ্য কনভার্সন অফ T4 to T3, T4 to T3। এবং সবচেয়ে অ্যাক্টিভ যেগুলা ফাংশনালি সবচেয়ে বেশি আমাদের শরীরের সবচেয়ে বেশি যে হরমোনটা কাজ করতেছে সেটা হলো গিয়া T3। T4 কাজ করে কিন্তু T4 ভেরি লেস, মেইনলি কাজ করতেছে তোমার আমাদের মেটাবলিক যেগুলা কাজ হচ্ছে, এটা ইজ ডিউ টু T3 হরমোনস। এবং T3 T4 হলো গিয়া তোমার তোমার এটা হলো গিয়া স্লো অ্যাকশন, সাধারণত এটা 4 থেকে 10 দিন লাগে তোমার অ্যাকশন করতে, আর T3 লেগে উইদিন আওয়ার্স অর ডেজ T3 কাজ করে। এবং T3 তোমার যখন কোনো কারণে এটা কি ইম্পর্টেন্সটা কি, যেহেতু এটা শর্ট অ্যাক্টিং, খুব তাড়াতাড়ি কাজ করে, শর্ট অ্যাক্টিং এবং তোমার খুব তোমার অনসেট অফ অ্যাকশন খুব তোমার শর্ট। তাহলে কোনো সময় আমরা যদি র্যাপিডলি যদি কোনো পেশেন্টে যদি র্যাপিডলি আমরা থাইরয়েড ফাংশন নরমাল করতে চাই, আমরা কোনটা দিব? আমরা T3 দিব না T4 দিব? আমরা দিব T3, মানে র্যাপিডলি। মনে করি একটা পেশেন্টের হাইপোথাইরয়েড মিক্সিডিমা পেশেন্ট, মিক্সিডিমা কোমা চলে গেছে, মিক্সিডিমা কোমা, তা তাড়াতাড়ি রিভার্ট করতে হবে, তাহলে আমরা দেবো তারে T3। অথবা একটা পেশেন্ট তোমার হাইপোথাইরয়েড পেশেন্ট, আমরা তাকে সার্জারির জন্য কারেকশন করবো, তাকে দিব আমরা T4। কিন্তু মিক্সিডিমা কোমা চলে গেলে আমরা T3 দিব। অথবা কোনো কারণে র্যাপিডলি সার্জারি করতে যাচ্ছি, পেশেন্ট হাইপোথাইরয়েড বা অথবা অপারেশন করে ফেলছি, আমরা জানতাম না, এখন পেশেন্টের হাইপোথাইরয়েড ডেভেলপ করছে, তার আমরা র্যাপিড তার ফাংশন ফেরত নিয়ে আসতে চাচ্ছি, আমরা ইউজুয়ালি ইউজ তোমার T3 ইউজ করবো। আচ্ছা, এখন আমরা তোমার থাইরয়েডের আমরা যে ইয়ে করি, সরি তোমাদের এখন আসো, এখন তোমার যখন দেখা যাচ্ছে কিনা, আমরা কি কি ইয়ে করব, ইনভেস্টিগেশন কি কি করবো? একটা পেশেন্টের যদি আমরা ফিজিওলজি জানলাম, থাইরয়েডের ফাংশন যদি দেখার জন্য আমরা কি কি টেস্ট করব, আমরা একসাথে শেষ করে দিই। যদি ফাংশন দেখার জন্য আমরা কি করবো? TSH করব এবং ফ্রি T3 and T4। যদি দরকার হয় প্রথমে কোন টেস্টটা করলে আমি মোটামুটি একটা, যদি এই তিনটার মধ্যে যদি একটা টেস্ট করতে চাই তাহলে কোনটা করব? এই তিনটার মধ্যে যদি আমি একটাই টেস্ট করতে চাই, আমি করব TSH। TSH যদি তোমার বেশি থাকে তাহলে আমরা কি মনে করব? পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোথাইরয়েড। কারণ যেহেতু আমাদের গ্ল্যান্ডে তোমার তোমার T3 T4 রিলিজ হচ্ছে না, তো পেশেন্টের কি করতেছে, তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশি করে TSH সিক্রেশন হচ্ছে, যাতে গ্ল্যান্ডের উপর অ্যাকশন করতেছে, যাতে বেশি করে T3 T4 সিক্রেট করার জন্য। যখন T3 T4 সার্কুলেশনে তোমার বেশি কম থাকবে তখন TSH বাড়বে। যখন T3 T4 সার্কুলেশনে বেশি থাকবে, ইট তোমার সাপ্রেস দ্য পিটুইটারি গ্ল্যান্ড এন্ড কজিং
তোমার ডিক্রিজ রিলিজ অফ টিএসএইচ। এটা পিটুইটারি যখন বেশি রিলিজ হবে তখন এটা লাগে ব্লাড লেভেল যখন বেড়ে যাবে তখন ইট সাপ্রেস দ্য পিটুইটারি গ্ল্যান্ডটা যখন সাপ্রেস করবে তখন টিএসএইচ কমে যাবে। এখন আমি একটাই পরীক্ষা যদি করি তাহলে টিএসএইচ দিয়ে আমি বুঝতে পারবো টিএসএইচ যদি নর্মাল থাকে তোমার T4 সাধারণত আমি যদি নর্মাল আছে, টিএসএইচ যদি বেশি থাকে আমি বুঝবো যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোথাইরয়েড, তখন আমি শিওর হওয়ার জন্য আমি T3 T4 করব। আর টিএসএইচ যদি কম থাকে আমার বুঝতে পারবো আনডিটেক্টেবল যদি থাকে বুঝতে হবে পেশেন্টের সাফারিং ফ্রম হাইপারথাইরয়েড, তখন আমি T3 এন্ড T4 দুইটা করব। এবং এই T3 আমি কিছু ইনভেস্টিগেশন বলে দেই যে থাইরয়েডের জন্য আমরা আরো কিছু ইনভেস্টিগেশন করি। কি করি? অটো অ্যান্টিবডিজ করি। কি অটো অ্যান্টিবডিজ করি কত কেউ বলতে পারবা কিনা? অ্যান্টিবডিজ এগেইনস্ট দ্য টিএসএইচ রিসেপ্টর। টিএসএইচ রিসেপ্টরের এগেইনস্টে অ্যান্টিবডি এটা আমরা করি। থাইরয়েড পারঅক্সিডেজ একটা এনজাইম আছে তার এগেইনস্টে আমরা যে অ্যান্টিবডি আছে সেটা আমরা করি। আর একটা অ্যান্টিবডি এগেইনস্ট থাইরোগ্লোবিউলিন। আমরা এই তিনটা নিয়ে পরে আলোচনা করব কোন সময় আমরা করি। টিএসএইচ এর এগেইনস্টে কোন অ্যান্টিবডি করি, টিএসএইচ থাইরয়েড পারঅক্সিডেজের এগেইনস্টে কোন সময় অ্যান্টিবডি করি, অ্যান্টিবডি এগেইনস্ট থাইরোগ্লোবিন আমরা কোন সময় করি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো অ্যান্টিবডিজ নিয়ে। আর যখন আমরা থাইরয়েড ইনভেস্টিগেশন নিয়ে আলোচনা করবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো। আইসোটোপ স্ক্যান সাধারণত তোমার রুটিনলি খুব একটা ইম্পর্টেন্ট না যে আইসোটোপ স্ক্যান রুটিন যে অনেক সময় একটা ইম্পর্টেন্ট কারণ হইতে হয় আইসোটোপ স্ক্যান যে আমরা কি দেখি যে আমরা কোন থাইরয়েডে যে তোমার রেডিও আয়োডিন যেটা দিলাম আমরা শরীরে, এটা হলো কি থাইরয়েড গ্ল্যান্ড কতটুকু তোমার একটা অ্যাবজর্ব করতেছে, কতটুকু সে নিয়ে যাচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড কতটুকু কনসেন্ট্রেট করতেছে, রেডিও ট্রেসার যেগুলো আছে এগুলো থাইরয়েড গ্ল্যান্ড কতটুকু কনসেন্ট্রেট করতেছে। এর উপরে আমরা তিনটা জিনিসে ভাগ করি। একটা কি হলো তোমার কোল্ড, এরপর ওয়ার্ম এন্ড হট। কোল্ড মানে কি তোমার থাইরয়েড গ্ল্যান্ড ইজ আন্ডার অ্যাক্টিভ, হাইপো অ্যাক্টিভ বলে সে তোমার কি করতেছে রেডিও অ্যাক্টিভ যেটা আয়োডিন যেটা দিছিলাম সেটা এটা আপটেক করতে পারতেছে না। আরেকটা হলো গিয়া তোমার ওয়ার্ম মানে নর্মালি যতটুকু নেওয়ার কথা সে ততটুকু নিতেছে। আর হট মানে কি বেশি করে নিতেছে। বেশি করে না নেয় কোনগুলা টক্সিক নডিউল যেগুলো আছে সেইগুলো লাগে বেশি করে না হয়। আগে এক সময় আইসোটোপ স্ক্যান করা হয়তো সাধারণত ধরা হয় যে কোল্ড যেগুলা নডিউল আছে সেটা মোস্ট লাইকলি দিস আর মেলিগনেন্স, কিন্তু এটা আসলে এটা তোমার 80% কিন্তু বলা হয় যে 80% অফ দ্য কোল্ড নডিউল ইজ বিনাইন। আগে ধরা হয়তো যে কোল্ড নডিউল মানে যেটা সেটা হচ্ছে মেলিগনেন্ট। এই জন্য যখন কোল্ড নডিউল যখন হচ্ছে তখন সাসপিশাস নিওপ্লাজম, এই জন্য এগুলো আগে করা হয়তো, কিন্তু এখন এটা তোমার এইটা মেলিগনেন্সি এবং তোমার বিনাইন এটা দেখার জন্য সাধারণত আইসোটোপ স্ক্যান করা হয় না। আইসোটোপ স্ক্যান তাহলে কিসের জন্য ইম্পর্টেন্ট? আইসোটোপ স্ক্যান হলো তোমার একটা পেশেন্টে তোমার থাইরয়েড নডিউল, থাইরয়েড সলিটারি থাইরয়েড নডিউল আছে, তুমি এখন অপারেশন করতে যাবা যে এই শুধু তুমি এই নডিউলটা টক্সিক কিনা না আরো টক্সিক নডিউল। তুমি মনে করো যে সলিটারি থাইরয়েড নডিউল, তুমি তোমার এই সাইডে তোমার হেমিথাইরয়েক্টমি করবা, মনে করো এই সাইডে এই লেফট থাইরয়েড নডিউল একটা সলিটারি নডিউল আছে, এটা লাগে ইট ইজ তোমার টক্সিক। এবং তুমি অপারেশন করতে যাবা, তুমি লেফট সাইডে এই তোমার অপারেশনটা করবা, তোমার সলিটারি হেমিথাইরয়েক্টমি করবা, এই সময় তোমার লবেক্টমি লেফট লবেক্টমি করবা। তো এই সময় তো তার আরো কোন জায়গায় তোমার আরো এরকম নডিউল আছে কিনা সেটার জন্য তুমি করলা আইসোটোপ স্ক্যান করে দেখলা না আর কোনো জায়গা নাই, শুধু এই লেফট সাইডে এই টক্সিক নডিউলটাই তোমার শুধু হাইপার অ্যাক্টিভ, আর কোনো হাইপার অ্যাক্টিভ কোনো নডিউল তোমার থাইরয়েডে নাই। আমি এটা যদি কেটে দিই রোগীর সিমটমস ভালো হয়ে যাবে, তাহলে আমি এই জন্য এটা করতে পারি। আর হোল বডি থাইরয়েড যে তোমার আইসোটোপ স্ক্যান অনেক সময় করা হয়, কেন করা হয় যে তোমার থাইরয়েড অনেক সময় মেটাস্টেসিস যদি হয় কোনো থাইরয়েড মেলিগনেন্সিতে শরীরে কোনো জায়গায় মেটাস্টেসিস যদি হয়, যে জায়গায় থাইরয়েড টিস্যু মেটাস্টেসিস হবে সেই জায়গায় সে আইসোটোপ স্ক্যান নিবে, আইসোটোপটা সে আপটেক করবে। তাহলে আমি হোল বডি স্ক্যান করে দেখলাম যে এখানে অন্য কোনো জায়গায় তোমার থাইরয়েড টিস্যু আছে কিনা, মেটাস্টেসিস হয়েছে কিনা, এটা আমরা হোল বডি করতে পারি। তাহলে দুইটা আইসোটোপ দিছে তোমার
importance of these are the importance of isotopic scan. বা আল্ট্রাসোনো তোমার ইম্পর্টেন্ট থাইরয়েড আল্ট্রাসোনো আমরা সময় করি, আমরা কি করি অনেক সময় সাবক্লিনিক্যাল নোডুলেটেড সিস্ট, একটা থাইরয়েড গ্ল্যান্ডে ইট সিস্ট অর তোমার নোডিউল সাবক্লিনিক্যাল, এটা দেখার জন্য অনেক সময় করি। অথবা অনেক সময় সায়েন্স অফ কিছু নিওপ্লাসিয়া আছে, যেমন মাইক্রোক্যালসিফিকেশন আছে, ইনক্রিজ ভাস্কুলারিটি আছে, মাইক্রোস্কোপিক ভাস্কুলার ব্রিজ আছে, লিম্ফ নোড আছে নাকে আল্ট্রাসাউন্ড করে দেখলাম থাইরয়েড গ্ল্যান্ড আছে, বললো অনেকগুলা লিম্ফ নোড এনলার্জমেন্ট হাতে লাগতেছে না, মাল্টিপল লিম্ফ নোড আছে এখানে নেকে, বললো এটা নেক তোমার লিম্ফ নোড এনলার্জমেন্ট আছে, এটা তোমার আল্ট্রাসাউন্ডে খুব ভালোভাবে বলতে পারে। এই জন্য অনেক সময় আমরা আল্ট্রাসাউন্ড করি। এটা যেটা আমরা একটু আগে আলোচনা থাইরয়েড ফাংশনে যে কি কি হইতে পারে, ইউথাইরয়েড যদি থাকে টিএসএইচ ইজ নরমাল, ফ্রি থাইরয়েড ইজ নরমাল, তোমার ফ্রি টি4 ইজ নরমাল, ফ্রি টি3 ইজ নরমাল। থাইরক্সিন যদি থাইরোটক্সিক যদি থাকে টিএসএইচ, যেহেতু আমি বলছি যদি তোমার থাইরোটক্সিকে কি হচ্ছে তোমার প্রচুর টি3 টি4 রিলিজ হচ্ছে, যার কারণে তোমার পিটুইটারি গ্ল্যান্ডে সাপ্রেস করতেছে এবং আলটিমেটলি সেখান থেকে টিএসএইচ রিলিজ হচ্ছে না, ফলে ব্লাডে টিএসএইচ ইজ আনডিটেক্টেবল। এখন আমি টিএসএইচ কে যদি আনডিটেক্টেবল পাইলাম, তাহলে আমি নরমাল যদি পাই আমার আর কিছু কথা দরকার না, থাইরয়েড গ্ল্যান্ড। যদি বেশি পাই তাহলে আমরা কি করব, তোমার চিন্তা করবো যে পেশেন্ট মেবি হাই পাইতেছে হাইপোথাইরয়েড, তখন আমরা টি4 টি3 করলাম। অনেক সময় টি3 টক্সিসিটি, একটা দেখো টি3 টক্সিসিটি, টি4 ইজ নরমাল বাট টি3 ইজ রেজড। অনেক সময় আইসোলেটেড টি3 টক্সিসিটি থাকতে পারে, এখানে তোমার টিএসএইচ কম থাকবে, ফ্রি টি3 টি4 নরমাল থাকবে, ফ্রি টি3 ইজ হাই থাকবে। বেলিয়ার লেভেল আছে, তোমাদের চার্টটা আছে, তোমরা দেখে নিবা যে অনেক সময় থাইরয়েড ফাংশনে আমাদের কোন টেস্ট করবো এবং কোন সময় করবো এবং তাদের ইয়েটা কি, কোন সময় কোনটা বাড়বে কোন সময় কোনটা কমবে। মিক্সিডিমাতে হাইপোথাইরয়েড কন্ডিশন তোমার হাই থাকবে টিএসএইচ, এটা একই জিনিস। ফ্রি টি3 করবো ইফ টি3 টক্সিসিটি ইজ সাসপেক্টেড। ফলো আপ কেসে যদি কোনো ফলো আপ করতে হয় কোনো ইয়েতে, তোমার থাইরয়েড অপারেশন করছো, টি4 কলকাতা হাইপোথাইরয়েড অপারেশন করছো, তুমি অপারেশন করে এখন পেশেন্টের তোমার থাইরয়েড ফেলিওর ডেভেলপ করতেছে কিনা, অথবা তার পেশেন্টে আবার টক্সিসিটি ডেভেলপ করতেছে কিনা, এই ক্ষেত্রে যদি তুমি ইয়ে করো ফলো আপ করতে চাও, অনলি টিএসএইচ করবা। এবং কোন সময় ডোন্ট অর্ডার ফর টোটাল টি3 এবং টি4, টোটাল টি3 টি4 কখনো অর্ডার করবা না, অনলি ফ্রি টি3 এবং টি4। এটাই তুমি কোন সময় যদি কোনো ইনভেস্টিগেশন লিখতে চাও যে লিখবা ফ্রি টি3 এন্ড টি4, এটা কোনো ইয়ে করবা না। রেফারেন্স ভ্যালু কত তোমার আগের চার্টে আছে দেখছো তোমরা। এবং থাইরয়েড অ্যান্টিবডি নিয়ে যেটা আলোচনা করতে বলছি একটু পরে আলোচনা করব। আমাদের তিনটা থাইরয়েড অ্যান্টিবডি বলছিলাম, একটা লিগে থাইরয়েডের থাইরোট্রপিন রিসেপ্টর অ্যান্টিবডি বা টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি নিয়ে যে রিসেপ্টর অ্যান্টিবডিতে এটা লিগে তোমার এগেইনস্ট অ্যান্টিবডিজ, আদার থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডিজ, তোমার অ্যান্টি থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি যেটা। আর আরেকটা বলছিলাম অ্যান্টি থাইরোগ্লোবিউলিন, এখানে এটা পরে এটা ইয়ে করবো আলোচনা, এটা দেখাবো পরের স্লাইডে আছে। এখন দেখো তুমি এটা দেখো, মোস্ট অফ দা অ্যান্টি থাইরয়েড TSH receptor antibodies are more commonly associated with Graves' disease. All other thyrotoxicosis যতগুলা thyrotoxicosis এটা দিয়ে হাইপাথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস নিয়ে আমি ডিটেইলস পরে আলোচনা করব তোমাদের সাথে। থাইরোটক্সিকোসিস এর যে মোস্ট অফ দা থাইরোটক্সিকোসিস যেটা আছে, এটা শুধু গ্যাপস ডিজিজ না, most of the thyrotoxicosis is associated with increased level of thyroid receptor TSH receptor antibody against the TSH receptor। এই অ্যান্টিবডিটা প্রত্যেকটা থাইরোটক্সিকোসিস পেশেন্টের রিস্ক বাড়বে। আবার বলি, প্রত্যেকটা থাইরোটক্সিকোসিস পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টিবডি এগেইনস্ট TSH receptor বাড়বে। ইট ইজ এ হিমোগ্লোবিন জি অ্যান্টিবডি এটা প্রত্যেকটা। এবং একটা তুমি একটা মনে করবা যে টিএসএইচ অ্যান্টি থাইরয়েড টিএসএইচ রিসেপ্টর যেটা ফলিকুলার সেল আছে, এখানে যেখানে টিএসএইচ রিসেপ্টর থাকে সেখানে এই অ্যান্টিবডিটা তোমার গিয়ে
বাইন্ড করে, এখানে গিয়ে টিএসএইচ রিসিপ্টর যেটা আছে সেখানে গিয়ে এটা বাইন্ড হয় এবং এটার অ্যাকশন ইজ নর্মাল টিএসএইচ যেটা আছে সেটা চেয়ে এটার অ্যাকশন অনেক মোর দেন 15 টাইমস তোমার বেশি। নর্মাল টিএসএইচ রিসিপ্টর ফলিকুলার সেলে তোমার বাইন্ড করে যে রেসপন্স তৈরি করে তার চেয়ে এই অ্যান্টিবডিটা মোর দেন 15 টাইমস বেশি তোমার ইয়ে করে, তার অ্যাকশন মোর দেন 15 টাইপ বেশি। তাইলে এটা প্রোটেক্টেড অ্যাকশন, অনেক বেশি অ্যাকশন। এই জন্য পেশেন্ট থাইরোটক্সিকোসিস তাড়াতাড়ি ডেভেলপ করে। মোর অফ দ্য কন্ডিশন, নট অনলি দ্য গ্যাপস ডিজিজ, মোর অফ দ্য কন্ডিশন অফ থাইরোটক্সিকোসিস এই অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি যেটা আছে তোমার, স্পেশালি তোমার টিএসএইচ রিসেপ্টর এগেইনস্টে যে অ্যান্টিবডি এটা রেজ করে, এক্সেপ্ট অটোনোমাস গ্ল্যান্ড। অটোনোমাস যদি কোনো গ্ল্যান্ড থাকে, অটোনোমাস মানে তার সাথে এর সাথে কোনো কিছু সম্পর্ক নাই, সে রিসিপ্টরের সাথে কোনো সম্পর্ক নাই, সে অটোনোমাস হয়ে গেছে, সেগুলো তোমার টিএসএইচ রিসিপ্টর দিয়ে তোমার স্টিমুলেট করলো সিক্রেট করবে, না করলে সিক্রেট করবে অটোনোমাস নডিউল, এটা বলে আমরা অটোনোমাস টক্সিক নডিউল। সে অটোনোমাস হয়ে গেছে, সে এখন নিজেই বেশি সিক্রেট করতেছে। এইসব ক্ষেত্রে বাদে বেশিরভাগ টক্সিক নডিউলে অ্যান্টিবডি এগেইনস্ট টিএসএইচ রিসিপ্টর বাড়বে। আচ্ছা, আর অ্যান্টি থাইরয়েড তোমার অ্যান্টি থাইরয়েড পারসিটিস অ্যান্টিবডি যেটা আছে সেটা ইউজুয়ালি বাড়বে তোমার ইনফ্লামেটরি থাইরয়েডিটিস, হাসিমোটোস থাইরয়েডাইটিস এইগুলা তো বাড়বে। এবং অনেক সময় তোমার থাইরয়েড অ্যান্টিবডিজ হাইপোথাইরয়েড কন্ডিশন এক সময় বাড়তে পারে। একটা গ্ল্যান্ড অনেকদিন কাজ করতে তোমার ইয়ে হয়ে গেছে, কি কয় এক্সজস্টেড হয়ে গেছে। এইসব ক্ষেত্রে দেখো অনেকটা পেশেন্ট, একটা হাইপোথাইরয়েড পেশেন্ট অনেকদিন ধরে পেশেন্ট ডেভেলপ হাইপোথাইরয়েড, এবং সেই সব ক্ষেত্রে অনেক সময় দেখবা তো অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডিজ আর রেস্ট। তোমাদের নিয়ে এইসব নিয়ে ডিটেলস আমি আর আলোচনা করা উচিত না, তোমাদের মাথা গুলা যাবে, আসল কথাগুলা শেষ হয়ে যাবে। তোমাদের শুধু জেনে রাখো যে আমরা থাইরয়েড অ্যান্টিবডি করি, 3টা থাইরয়েড অ্যান্টিবডি করি, বেশ করে তোমার ওই যে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি যেটা সেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে তোমার আমরা কি করি যে গ্যাস ডিজিজ, হাইপারথাইরয়েডিজম যেগুলো কন্ডিশন, গ্যাস ডিজিজ বা আদার্স টক্সিসিটি, এইসব ক্ষেত্রে অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি রিসেপ্টর যেটা আছে এটা বাড়ে, এটা এতটুকু জানলেই হবে। আদার্স ইনভেস্টিগেশন আমরা কি করি এইগুলা বাদে, থাইরয়েডের অ্যান্টিবডি, আলট্রাসোনো, এরপর তোমার এগুলা বাদে আমরা কি করি, আমরা করি এলাকা তোমার চেস্ট এবং থোরাসিক ইনলেট এক্সরে করি অনেক সময়। এটা অনেক সময় করি কেন, টু সি দা এক্সটেনশন অফ দা থাইরয়েড, রেট্রোস্টার্নাল গয়টা থাকে চেস্টের দিকে যায়, থোরাসিক ইনলেট দিয়ে ঢুকে, অনেক সময় ঢুকে, এটা দিয়ে দেখার জন্য অনেক সময় আমরা করি, কারণ ট্রাকিয়াল ডেভিয়েশন হয়। এরপর আরেকটা কারণে আমরা করতে পারি যে টেস্ট, আমরা মেলিগনেন্সি যদি সাসপেক্ট করি যে টেস্টে কোনো মেটাস্টাসিস আছে কিনা, এগুলা করতে পারি। সিটি স্ক্যান, এমআরআই ইজ নট সো ইম্পর্টেন্ট, এটা করতে পারি। পিইটি করতে পারি, লোকালাইজ যেসব তোমার ডিজিজে তোমার রেডিও অ্যাক্টিভ আয়োডিন তোমার টেক করে না, যেসব লোকালাইজ ডিজিজ বা হুইচ ডাজ নট টেক আপ রেডিও আয়োডিন, সেসব ক্ষেত্রে আমরা করতে পারি। পেট স্ক্যান করতে পারি, লেঞ্জোস্কোপি করি, বোকাল কর্ড তোমার মেডিকেলিক্যাল কোনো অপারেশন করার আগে থাইরয়েড গ্ল্যান্ড তুমি নার্ভকে কেটে ফেলে, বোকাল কর্ড প্যারালাইসিস হচ্ছে না, অনেক কিছু পেশেন্টের তোমার এমনি বোকাল কর্ড একটা সার্টেন পার্সেন্টেজ অফ দ্য পেশেন্ট তোমার তার ইডিওপ্যাথিক বোকাল কর্ড প্যারালাইসিস থাকে, এবং তুমি অপারেশন করার পরে পেশেন্ট আসলে তোমার কাছে কমপ্লেন আছে বোকাল কর্ড প্যারালাইসিস হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, তুমি এই জন্য লেঞ্জোস্কোপি আগে করে দেখে দিলা যে তার বোকাল কর্ড প্যারালাইসিস আছে কিনা। বোকাল কর্ড যদি প্যারালাইসিস আগে থেকেই থাকে তাহলে তুমি তার নোট করে রেখে দিলা যে তার পেশেন্টের অপারেশন আগে তার বোকাল কর্ড এক সাইডে প্যারালাইসিস ছিল, ফলে তোমার পরবর্তীতে অপারেশন করে কোনো মেডিকেলিক্যাল কোনো যদি প্রশ্ন আসে তাহলে সেখান থেকে তুমি এটা ইয়ে করতে পারলা, তোমার পরে এটা পড়বে না, তোমার দুষ্টা তোমার পর পড়বে না। কোর বায়োপসি করে অনেক সময়, আর সিরাম ক্যালসিয়াম এস্টিমেশন অনেক সময় করা হয়। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোনো কোয়েশ্চেন যদি না থাকে তা আমরা এখন ডিজিজে চলে যাব। আসল যেটা ডিজিজ সেটাতে আমরা চলে যাব। এখানে কিছু ছবি আছে দেখো, এই ছবিতে কিছু দেখা যাচ্ছে কিনা? এই জায়গায় এখানে সবকিছু একটা মাছ দেখা যাচ্ছে,
তোমার সুপিরিয়র মেডিস্টেনামে কি এটা তোমার রেট্রোস্টেনাল গয়টার, দিস ইজ দা রেট্রোস্টেনাল গয়টার তোমার। আর এই সিটি স্ক্যান কয়টা সিটি স্ক্যান আছে দেখো এখানে, সিটি স্ক্যানে কিছু দেখা যায়, রেট্রোস্টেনাল গয়টা দেখা যাচ্ছে। এটা তোমার কি করতেছে ট্রাকিয়াল বাইফার্কেশন, যে ট্রাকিয়াল বাইফার্কেশন এখানে রেট্রোস্টেনাল গয়টার, এখানে রেট্রোস্টেনাল গয়টা দেখা যাচ্ছে। এবং এটা লেগে তোমার করতেছে কি এখানে এই দেখো এখানে সুন্দর দেখা যাচ্ছে রেট্রোস্টেনাল গয়টার তোমার পুরো পোস্টের মেডিস্টেনাম জুড়ে তোমার এটা পোস্টের মেডিস্টেনাম, এটা তো তোমার স্টারনাম, এটা রিবস, এই পোস্টের স্টারনাম এই লাগা তোমার স্পাইন এবং এর পুরাটা পোস্টের মেডিস্টেনাম দিয়ে তোমার রেট্রোস্টেনাল গয়টা সিটি স্ক্যানে দেখা যাচ্ছে। এখন আসলে যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, তাহলে আমাদের জিস্ট কথাটা কি? এসেনশিয়াল কোন ইনভেস্টিগেশন, এসেনশিয়াল ইনভেস্টিগেশন লাগা তোমার টিএসএইচ আর এফএনএসি যদি তাকে তোমার পালপেবল ডিসক্রিট সোয়েলিং আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করবো। আল্ট্রাসাউন্ড গাইডেড তাইওয়ান কি, তাইওয়ান তোমরা পরে দেখবা, এটা যেগুলো মেলিগনেন্সি পড়াবো। তাইওয়ান মানে এফএনএসি টাই 1 2 3 4 5 ইয়ে আছে। তাইওয়ান মানে আনডায়াগনোস, এফএনএসি তে তোমার ঠিকমতো স্পেসিমেনে তোমার ঠিকমতো যেতে পারলাম না। মেলিগনেন্সি এখানে তুমি সুই দিয়ে পরীক্ষা করলে, এখানে তোমার ব্লান্ট এফএনএসি করলা, তুমি ব্লাইন্ডলি করলা এখানে, তাহলে তুমি কোন জায়গায় টিউমার এটা তুমি ডায়াগনোস করতে পারলা না। সেই ক্ষেত্রে তাইওয়ান রেটটা কমায়, আনডায়াগনোস যেটা আছে সেটা কমায় এফএনএসি যদি তুমি আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করো। এবং সিরাম ক্যালসিয়াম করি, ক্যালসিটনিন করি, ইমেজিং যেগুলো তোমাদের এগুলো আলোচনা করছি, এগুলো তো সব আলোচনা হয়ে গেছে। এখন নেক্সট আসো, এখন থাইরয়েডের গেল আমরা অ্যানাটমিক্যাল কিছু জিনিস পড়ছিলাম, এখন হলো গিয়া ফাংশনাল কি কি আছে, হাইপোথাইরিজম, হাইপাথাইরিজম এবং থাইরোটক্সিকোসিস, এগুলা নিয়ে আমরা সবার লাস্টে আলোচনা করব। এখন হাইপোথাইরিজম নিয়ে একটু আলোচনা করে, হাইপোথাইরিজম নিয়ে একটা ফাংশনাল, যে ফাইনাল ফাংশনাল নিয়ে কি কি বলছিলাম তোমার আগের স্লাইডে। হ্যাঁ, ফাংশনাল কি কি অ্যাবনরমালিটি বলছিলাম, হাইপোথাইরিজম, হাইপাথাইরিজম। হাইপোথাইরিজম নিয়ে আমরা এখন আলোচনা করব। হাইপোথাইরিজম আমরা পরবর্তীতে নেক্সট ইয়েতে তোমার থাইরয়েড গয়টা পড়ার পরে গ্যাস ডিজিজ এগুলো নিয়ে পরে আলোচনা করতে। হাইপোথাইরিজমে কি কি আছে তোমার বেশি আলোচনা করবো, এগুলো মেডিকেল ব্যাপার। আমাদের মেইনলি যেটা সার্জিক্যাল সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা লিখে থাইরয়েড সোয়েলিং, সেটা আমরা ডিটেলস আলোচনা করি। এখানে সামান্য একটা জেনে নাও কি কজ কি কি তোমরা সব জানো। অটোইমিউন থাইরয়েডিস, তোমার আয়ারটোজেনিক আছে, ডিসহোমোজেনাস আছে, কিছু গয়টার এজেন্স আছে, সেকেন্ডারি টু পিটুইটারি হাইপোথ্যালামিক ডিজিজ আছে এবং থাইরয়েড এজেন্স আছে, এগুলা কিছু কন্ডিশন আছে। এগুলো আমাদের কি কি তোমার সায়েন্স আছে থাইরয়েড হাইপোথাইরয়েডিজমে, জানো কি কি আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে, এই জিনিসটা জানতে হবে। এখন তুমি যখন থাইরয়েড গ্ল্যান্ড তোমাদের এক্সামিনেশন করবা, পেশেন্টকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবা, আর কিছু জিনিস তুমি এখানে সার্চ করবা, কিছু সাইন তুমি সার্চ করবা, আর কিছু কোয়েশ্চন পেশেন্টে করবা, সিমটমস কিছু জিজ্ঞেস করবা, কি কি সিমটমস কি কি সাইন আর কি কি সিমটমস আছে, এগুলো তোমাকে জিজ্ঞেস, সাইন্স অফ থাইরয়েড ডেফিসিয়েন্সি, তাহলে কি কি আছে। পেশেন্টের এক লেগা ব্রাডিকার্ডিয়া থাকতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। সাইন কি কি আছে, এক নম্বর সাইনলে পেশেন্ট মে ডেভেলপ ব্রাডিকার্ড, পালস রেট কম থাকবে। দুই নম্বর লেগে কোল্ড এক্সট্রিমিটি থাকবে, এরপর ড্রাই স্কিন এন্ড হেয়ার থাকবে, পেরি অরবিটাল পাফিনেস থাকবে, hoarseness of voice থাকবে, body kinesia কি স্লো মুভমেন্ট, delayed relaxation phase of the ankle duct, these are the signs of thyroid deficiency. কিছু সিমটমস থাকবে, পেশেন্ট কি বলবে, পেশেন্ট বলে টায়ার্ডনেস থাকবে, মেন্টাল লেথার্জি থাকবে, কোল্ড ইনটলারেন্স, সে ঠান্ডা সহ্য করতে হবে না হাইপোথাইরয়েড পেশেন্টের। পেশেন্ট খাওয়া দাওয়া কম বলে যাবে, খাওয়া দাওয়া তোমার রুচি নাই, কিন্তু দ্যাট ইজ এ ওয়েট গেইন, সে ওয়েট গেইন হবে, কনস্টিপেশন থাকবে, এরপর মেনস্ট্রুয়াল সাম পেশেন্ট তোমার ডেভেলপ মেনস্ট্রুয়াল ডিস্টারবেশনস, এবং একটা কি কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোম কোন জায়গায় হয়, কার্পাল বন কোন জায়গায় থাকে, হাতে না পায়ে, আর হ্যান্ডে, হ্যান্ডে রিস্টের এখানে তোমার কার্পাল টানেল সিনড্রোম এবং হাইপোথাইরয়েড পেশেন্টের
ইটস কমন ইন ডায়াবেটিক পেশেন্ট, হাইপোথাইরয়েড পেশেন্ট, এসব পেশেন্টের বেশি হয় কার্পাল টানেল সিনড্রোম, ডায়াবেটিক পেশেন্টেরও হয়। তাহলে দিস আর দ্য সিমটমস। তাহলে এই পেশেন্ট যখন একটা থাইরয়েড সুইলিং পেশেন্ট তুমি দেখবা, ফাংশনাল স্ট্যাটাস দেখা যদি হুয়েদার পেশেন্ট ইজ হাইপোথাইরয়েড অথবা হাইপাথাইরয়েড হলে কি জিজ্ঞেস করতে পরে তোমার যখন পড়াবো সেটা ইয়ে করবো। হাইপোথাইরয়েড পেশেন্টের এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে হবে এবং এই সাইনগুলো দেখতে হবে। এরপর তার ডায়াগনোসিসের জন্য কিছু থাইরয়েড ফাংশন টেস্ট করতে হবে। তোমরা তো জানো T3, T4, TSH এবং হাই লেভেলস অফ টি thyroid pulses antibodies are characteristics of autoimmune disease. Autoimmune disease অনেক সময় Hashimoto thyroiditis, initially it is তোমার hyperthyroid থাকলেও লাস্টের দিকে যখন বারবার autoimmune কি দেয় যে autoimmune disease কি হয়, দেয় যে chronic inflammation হইতে এক সময় thyroid tissue destroy হয়ে যায়। কোন জায়গায় ইনফ্লামেশন হলে কি হচ্ছে, ইনফ্লামেটরি সেল আছে, ইনফ্লামেটরি সেল কিছু এনজাইম রিলিজ হচ্ছে, এগুলো আছে তোমার সেল কি হচ্ছে, তোমার আলটিমেটলি সেল ইজ ড্যামেজড। কোন জায়গায় যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হলে কি হয়, নরমাল সেল একসময় ইনফ্লামেটরি সেলস আছে, এখানে অনেক কিছু তোমার ইমিডিয়েটস রিলিজ হয়, এগুলো রিলিজ হয় কি নরমাল সেল আর ডেস্ট্রয়েড। তো ইনিশিয়ালি যে হাইপার ফাংশন থাকলেও লাস্টের দিকে কি হচ্ছে, সেলগুলো সব ডেস্ট্রয় হয়ে পেশেন্ট ডেভেলপ হাইপোথাইরয়েড। এবং এই ক্ষেত্রে অনেক সময় তোমার থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডিজ, আমরা এর আগে বলছিলাম যে হাশিমোটো ডিজিজে তোমার এটা বাড়ে। তাইলে দিস আর দা টু ইনভেস্টিগেশন ফাংশন দেখার জন্য হাইপোথাইরয়েড কিনা এটা দেখার জন্য। এখানে একটা জিনিস এটা বুঝছো কিনা যে দিস শোজ লো TST4 এবং T3 লেভেলস উইথ হাই TSH। এটা তোমাকে আমি ইচ্ছা করে আগে বলিনি, কারণ তোমাদের এই জিনিসগুলা বেশি মানে উপরে চলে গেলে অনেক বেশি কথা বলে ফেললে আসল কথাটাই থাকে না। এই জন্য আমি এটা অ্যাভয়েড করতে যাচ্ছিলাম। এক্সেপ্ট পিটিউটারি ফেলিওর কি হবে, পিটিউটারি ফেলিওরে পেশেন্টের TSH ইজ লো। TSH যদি লো হয়, কারণ যেখান থেকে রিলিজ হওয়ার কথা TSH সেই জায়গায় TSH নাই। TSH যদি না হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা থাইরয়েড TSH লো হলে সেটা কি করতেছে, থাইরয়েড থেকে স্টিমুলেট করতে পারতেছে না, ফলে both T3 and T4 is also low। এবং কোন পেশেন্টে যদি TSH লো পাওয়া যায় এবং সাথে T3 এবং T4 যদি রিলিজ লো পাওয়া যায়, বুঝতে হবে তার প্রবলেম হলো কি আরো উপরে। ইটস মেবি পিটিউটারি ফেলিওর, ইটস মেবি হাইপোথ্যালামিক ফেলিওর, হাইপোথ্যালামাসের সমস্যা অথবা পিটিউটারিতে সমস্যা, যেটা রেয়ার ইভেন্ট, রেয়ার কন্ডিশন। এই জন্য এটা নিয়ে রেয়ার কন্ডিশনে আলোচনা করতেছি না। আমরা সাধারণত বলছি TSH যদি হাই থাকে, আমরা ধারণা করব T3 T4 ইজ কি থাকবে, T3 T4 যদি TSH যদি হাই থাকে হাইপোথাইরয়েড কন্ডিশনে T3 T4 সার্কুলেটিং T3 T4 ইজ লো। কিন্তু এখানে কি হচ্ছে, TSH ইজ লো as well as T3 T4 ইজ লো ইন কেস অফ পিটিউটারি ফেলিওর। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর আলোচনা করা দরকার নাই, কঠিন জিনিস আলোচনা করলে সমস্যা। এখন আসলে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হলো গিয়া হাইপোথাইরয়েডিজমের জন্য আমরা ওরাল থাইরক্সিন দিলে আমরা কি দিব, সিঙ্গেল ডোজ। আর ইফ র্যাপিড রেসপন্স ইজ রিকোয়ার্ড আমরা কি দিব, T3। এবং T3 সাধারণত আমরা 3 টাইমস ডেইলি, শর্ট একটি তোমার এটা হলো গিয়া অ্যাকশন, র্যাপিড অ্যাকশন, এবং এটা তো হাফ লাইফ কম, এই জন্য ডেইলি 3 টাইমস দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের মেইন যেটা সার্জিক্যাল ইম্পর্টেন্ট এখানে আসি, যে থাইরয়েড এনলার্জমেন্ট। গোয়েটার। এখন আমাকে একজন বলো, হোয়াট ইজ গোয়েটার? ইস্তেয়াক করিম, রোল 15। ইস্তেয়াক করিম, রোল 15 বলো তো, হোয়াট ইজ গোয়েটার? নিশাত বলো, রোল 5। ইস্তেয়াক করিম মনে বলতে পারতেছ না। নিশাত আসনি? নিশাত না, নিশাত নাই। উপমা, রোল 68। কি রে, একজনও নাইনি? জি স্যার। কে বলতেছো? নিশাত।
হ্যাঁ নিশাত বলো গোয়েটার কি কত দেখি থাইরয়েড এনলার্জমেন্টের আমি দেখো গোয়েটার আর ডমিনেন্ট নোডিউল দুইটা আলাদা করে যাচ্ছি আর একটা জিনিস আছে এটা আনবো একটু করে তাহলে গোয়েটার কারে কয় enlargement of thyroid gland. exactly Thyroid hormone any enlargement of the thyroid gland is called goiter any enlargement of the thyroid gland is called শান্ত আরো যদি সুন্দর করে বলো generalized enlargement of the thyroid gland is called goiter generalized thyroid gland এর লগিয়া তোমার goiter তাহলে আর কি আছে তাহলে তুমি ডমিনেন্ট নোডুল কি এবং সলিটরি নোডুল কি সলিটরি নোডুল একটা টার্ম আছে এবং তোমার ডমিনেন্ট নোডুল আছে তাহলে সলিটরি নোডুল কি সলিটরি নোডুল কি মাহুয়া আক্তার বলতো সলিটরি নোডুল কি সেটা তো বলছে আমাদের আসল থাইরয়েড এনলার্জ এটা নিয়ে আমাদের আলোচনা এটা নিয়ে আমাদেরই হবে পরীক্ষাতে এটাই এক্সামিনেশন করতে হবে মাহুয়া আক্তার আসনি জি স্যার আছে হ্যাঁ বলো সলিটারি কখন বলবো আমরা আচ্ছা তুমি একটা থাইরয়েড গ্ল্যান্ডে একটা তোমার একটা নডিউল ইজ এনলার্জ বা তুমি যখন পালপেট করলা আর কোনো নডিউল পাইলা না only one nodule but no palpable abnormality in elsewhere কোনো থাইরয়েডে কোনো জায়গায় আর কোনো palpable কিছু abnormality is not present only a discrete nodule is one lobe with তোমার no palpable abnormality elsewhere it is called solitary thyroid nodule তাহলে ডমিনেন্ট কি ডমিনেন্ট ঠিক উল্টাটা ডমিনেন্ট হলো কি ডিসক্রিট সোয়েলিং উইথ এভিডেন্স অফ অ্যাবনর্মালিটি ইন দা গ্ল্যান্ড গ্ল্যান্ডে অনেকগুলা নডিউল আছে তাই অনেকগুলা নডিউল মাল্টিনোডুলার গোয়েটার একটা নডিউল তোমার অনেক বড় হয়ে গেছে অনেক মাল্টিনোডুলার হাত দিলে মনে হয় অনেকগুলা নডিউল আছে কিন্তু একটা তোমার নডিউল অনেক বড় সেটা হলো ডমিনেন্ট নডিউল ডমিনেন্ট নডিউল অনেক একটা পেশেন্টের অনেকদিন ধরে মনে করো মাল্টিনোডুলার গোয়েটার হঠাৎ একটা নডিউল তোমার খুব বড় হয়ে গেছে ডমিনেন্ট হয়ে গেছে এটা খুব সাসপিশাস ফর ম্যালিগন্যান্সি আরেকটা কারণে হইতে পারে যদি তোমার ওই যে নডিউল গুলো আছে একটা নডিউলের ভিতরে হঠাৎ যদি কোনো কারণে হিমোরেজ হয় অথবা সিস্টিক ডিজেনারেশন হয় তাহলে অনেক সময় কি হইতে পারে একটা নডিউল অনেক সময় বড় হয়ে যেতে পারে তাহলে ইট ইজ এ ডমিনেন্ট নডিউল কোন সময় যদি একটা পেশেন্ট অনেকদিন ধরে মাল্টিনোডুলার গোয়েটার আছে হঠাৎ দেখো একটা জায়গা ফুলে গেছে তাহলে তুমি অলওয়েজ তুমি এটা সিরিয়াসলি নিবা এবং ইট শুড বি ইভালুয়েটেড টু এক্সক্লুড whether পেশেন্টের নিওপ্লাসিয়া বা ম্যালিগন্যান্সি ডেভেলপ করছে কিনা একটা তোমার এক্সক্লুড করতে হবে ডমিনেন্ট নডিউলের ক্ষেত্রে তাহলে এই যে তিনটা জিনিস তোমার গোয়েটার সলিটারি থাইরয়েড নডিউল এবং ডমিনেন্ট নডিউল তিনটা নিয়ে আমরা বারবার এই তিনটা কোয়েশ্চেন আমাদের সামনে আসবে আমরা এটা নিয়ে আলোচনা মানে যখন টক্সিক নডিউলার গোটা মানে বুঝতে হবে সলিটারি থাইরয়েড নডিউল অথবা টক্সিক নডিউলার গোটা মানে বুঝতে যে পেশেন্টের হেলথ অনেক নডিউল আছে টক্সিক সলিটারি থাইরয়েড নডিউল যদি টক্সিক হয় তার ট্রিটমেন্ট কি একটা সলিটারি থাইরয়েড নডিউল কিভাবে ইভালুয়েট করবা এগুলা নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করব আচ্ছা এখন আসো তোমার থাইরয়েড এনলার্জমেন্টের কিছু আমরা এটা কিভাবে আমরা আগাবো কি কি জিনিস জানতে চাই এটা আমাদের আসলে এটাই লোক আমাদের সাজেতে সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা কিভাবে থাইরয়েড সোয়েলিং কিভাবে আমরা কি কি জিনিস আমাদের থাইরয়েড সোয়েলিং থেকে জানতে হবে একটা জানতে হবে আমরা থাইরয়েড সোয়েলিং কিভাবে ডেসক্রাইব করবো এক্সামিনেশন এটা আমরা লাস্ট ক্লাসে এটা আমরা একটা থাইরয়েড সোয়েলিং এটা কিভাবে এক্সামিনেশন করতে হয় এক্সামিনেশন ফাইন্ডিং কি এটা নিয়ে আমরা আলোচনা করব এরপর আরেকটা জিনিস জানতে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন কি এটা থাইরয়েড সোয়েলিং এ আমরা কি কি ইনভেস্টিগেশন করব আমরা ফার্স্ট আমরা একটা স্লাইডে দেখাইছিলাম যে এসেনশিয়াল কি এসেনশিয়াল হইল তোমার থাইরয়েড ফাংশন টেস্ট এন্ড আরেকটা কি বলছিলাম এফএনএসসি এই দুইটা এসেনশিয়াল ইনভেস্টিগেশনস এই দুইটা করতেই হবে আদার্স ইনভেস্টিগেশন আমরা কি করব তোমার থাইরয়েড অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিজ গুলা কি করব সিটি স্ক্যান করব না টেস্ট এক্সরে করব না নেক এক্সরে করব এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব যে আর কি কি ইনভেস্টিগেশন আমরা করব এটা ডিজিজ অনুসারে এটা নির্ভর করবে এক এক ডিজিজে এক একটা তুমি যদি ম্যালিগন্যান্সি সাসপেক্ট করো তাহলে তুমি একটা করবা তুমি টক্সিক নডুলার গোয়েটা যদি সাসপেক্ট করো তুমি একটা করবা এবং টক্সিক নডুলার গোয়েটা তুমি কোন সার্জারি করবা তুমি যদি মনে করো যে আমি পুরা লোভ কেটে দিব টোটাল টক্সিক নডুলার গোয়েটার আমি পুরা
টোটাল থাইরয়েক্টমি করব, তাহলে এক ইনভেস্টিগেশন করবা। আমি যদি বলি যে না আমি সাব টোটাল থাইরয়েক্টমি করব, তবে আমি এক ইনভেস্টিগেশন করলে সেটা নিয়ে আমরা পুরো ডিজিজ স্পেসিফিক আমরা আলোচনা করব। এরপর তুমি যে একটা অপারেশন করবা, এটা এভরি থাইরয়েড সোয়েলিং হ্যাজ মেডিকেল ট্রিটমেন্টও আছে। তো তুমি কোনগুলোর ক্ষেত্রে তুমি অপারেশন করবা। প্রত্যেকটা গয়টার তোমার সার্জিক্যাল ট্রিটমেন্ট না, কিছু গয়টার মেডিকেল ট্রিটমেন্ট করা যেতে পারে। আমরা ইন্ডিকেশন কি সার্জারি এটা নিয়ে আলোচনা করব। এবং সিলেক্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউর কোনটা করবো, টোটাল থাইরয়েক্টমি করবো না লোবেক্টমি করবো না তোমার সাবটোটাল থাইরয়েক্টমি করবো, কোনটা প্রসিডিউর আমরা ইয়ে করবো সেটা নিয়ে জানতে হবে আমাকে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট লেখা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, যে তোমাদের অ্যানাটমিক্যাল যে জিনিসগুলো আমি পড়াইছি, তোমাদের অ্যানাটমিতে কিছু অ্যানাটমিক্যাল কিছু হতে পারে, কিছু ফাংশনাল হতে পারে। এটা তোমার টোটাল থাইরয়েক্টমি করলে ইউজুয়ালি তুমি দেখো পেশেন্টের মেটাবলিক হাইপোথাইরয়েডিজম, পেশেন্টের হাইপোথাইরয়েডিজম ডেভেলপ হবে। এবং টোটাল থাইরয়েক্টমি করলে তুমি পিটুইটারি গ্ল্যান্ড যদি ইনজুরি করো, এই পেশেন্ট মে হাইপোপিটুইটারিজম ফিচারস হাইপোপিটুইটারিজম এগুলো থাকতে পারে, প্যারাথাইরয়েড হরমোন কমে যাবে। এই জিনিসগুলা তোমার থাকবে, এই কমপ্লিকেশন গুলো আমরা নিয়ে জানতে হবে। তাহলে আমার কয়েকটা জিনিস জানতে হবে, আমরা থাইরয়েড সোয়েলিং কিভাবে ইয়ে করবো, ডেসক্রাইব করবো। একটা থাইরয়েড সোয়েলিং আমরা এক্সামিনেশনে কিভাবে আমরা এটা করে আমরা কিভাবে ডেসক্রাইব করবো, কোন ইনভেস্টিগেশন করবো। এত ইনভেস্টিগেশন আমরা সব ইনভেস্টিগেশন সব থাইরয়েড গ্ল্যান্ডের জন্য করবো না, তবে দুইটা ইনভেস্টিগেশন আমরা অবশ্যই বলবো। একটা থাইরয়েড ফাংশন টেস্ট এন্ড অ্যানাদার ইজ থাইরয়েড সোয়েলিং, যেটাকে মে রিকোয়ার এফএনএসসি দরকার লাগতে পারে। 3 নম্বর হলো গিয়া ইন্ডিকেশন কি সব থাইরয়েড গ্ল্যান্ড কি আমরা সাজাই আছে না, সব থাইরয়েড গ্ল্যান্ড সাজাই আমরা করবো না, আমরা কিছু ইন্ডিকেটেড কেসে আমরা করবো সার্জারি। এন্ড কি সার্জারি করবো, হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস, এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করবো আমরা। আমরা প্রথমে আলোচনা আরম্ভ করি, আজকে তো সময় নাই। আচ্ছা, তোমার এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন থাকলে বলো আমাকে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? জি। আচ্ছা, শুকর আলহামদুলিল্লাহ। চালান ঠিক আছে, শেষ করে। হ্যাঁ, কে ভাই, আচ্ছা কেমন আছেন? না আমার শেষ, আমি শেষ করে করতেছি, আমি প্রায় শেষের দিকে। ওকে। আপনি করেন, আপনাকে ইএনটি থাইরয়েড, আপনার ইএনটি তো আছে, আপনি পড়াই দেন একটু। আমরা সাজাইছি, আপনারা তো ভালো বেশি ডিল করেন থাইরয়েড। এখন আপনি কি পড়াইছেন জানলে ভালো হইতো, তাহলে আরো সুবিধা হইতো। না আসলে আমরা থাইরয়েডে তো আপনাদের সময় ইয়েতে থাকে, ইএনটিতে কেস থাকে, সাজাইতে কেস থাকে, আপনার সাথে আমার মিলবে না, কারণ আমরা সাজাই এই কোয়েশ্চেন গুলো আমরা সাজাইতে জিজ্ঞেস করবো, আপনারা তো ইএনটিতে ওইগুলো জিজ্ঞেস করবেন। এখন nowadays in the modern era, জি thyroidologist will manage the thyroid. এক্স্যাক্টলি এটা হ্যাঁ, And he should know every physiology and anatomy and also complications of the surgery. এক্স্যাক্টলি Not even endocrinologist, থাইরয়েডোলজিস্ট। এবং আসলে আমাদের তো ইয়েতে সার্জারি তো এন্ডোক্রাইন সার্জারি, যেটা জেনারেল সার্জারি থাকে সেটা আলাদা হয়ে গেছে। এবং থাইরয়েড অ্যাডেনাল গ্ল্যান্ড এরা এখন এন্ডোক্রাইন সার্জারি তারাই এখন ডিল করে। ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমার শেষ, থ্যাংক ইউ, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন তো নাই না? আর কোয়েশ্চেন থাকলে তোমাদের স্যারকে জিজ্ঞেস করে নিবা, তোমার নাইম স্যারে জিজ্ঞেস করে ফেলবা, বুঝছো? কিরে ঠিক আছে নি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তোমাদের নেক্সট ক্লাসে আমাদের তোমার ডিটেইলস অফ দ্য থাইরয়েড সোয়েলিং আমরা আলোচনা করবো। আমরা আজকে শুধু অ্যানাটমিক্যাল এন্ড ফাংশনাল কিছু জিনিস পড়ছি আমরা, হাইপোথাইরয়েডিজম। নেক্সট আমাদের আসল জিনিসটা হলো সার্জিক্যাল, যেটা আমরা সার্জারি যেটা ইম্পর্টেন্ট থাইরয়েড সোয়েলিং, এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওকে, গুড বাই।